আগের দিন আমাদের সমুদ্রগুপ্ত পর্যন্ত হয়েছিল। আজকে হচ্ছে সমুদ্রগুপ্তের পরে রামগুপ্ত নামে একজন শাসক আছে, তবে তিনি বেশি দিন শাসন কার্য পরিচালনা করতে পারেনি, কারণ হচ্ছে তিনি একটু দুর্বল প্রকৃতির ছিলেন। এখানে দেখো কি বলেছে, রামগুপ্ত তার উপাধি ছিল হচ্ছে মহারাজা ধীরাজ রামগুপ্ত। 1900 এখন ক্লাসে জয়েন করে দেখো অবস্থা, এখন ক্লাসে সবাই জয়েন করছে। আচ্ছা, 1924 খ্রিস্টাব্দে রাখালদাস ব্যানার্জি রামগুপ্তের ঐতিহাসিক প্রমাণ করার চেষ্টা করেছেন। অর্থাৎ এই যে রামগুপ্ত নামে যে একজন গুপ্ত শাসক ছিল, তো এই রামগুপ্তের ব্যাপারে ঐতিহাসিক প্রমাণ, অর্থাৎ তোমরা জানো যে ঐতিহাসিকভাবে যদি প্রাধান্য না পাওয়া যায় তবে কিন্তু তার গুরুত্ব পাওয়া যায় না। তো এই যে রামগুপ্ত নামে একজন শাসক ছিলেন সেটার ঐতিহাসিক প্রমাণ করার চেষ্টা করেছিলেন রাখালদাস ব্যানার্জি, এটা একটু মনে রাখবে। তারপরে আর কোথায়, সেটা হচ্ছে বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম নাটকে। তবে আমি আগেও বলেছিলাম যে এই নাটকটি মূল রূপে কিন্তু পাওয়া যায় না, হারিয়ে গেছে, যেমন মেগাস্তিনিসের ইন্ডিকা হারিয়ে গেছে, ঠিক একই রকম ভাবে দেবী চন্দ্রগুপ্তম নাটক বিশাখ দত্তের সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই যে দেবী চন্দ্রগুপ্তম নাটকের যে উদ্ধৃতিগুলো, সেগুলো আমরা কোথা থেকে জানতে পারি, সেটা হচ্ছে ওই যে রাষ্ট্রকূট শাসক ছিলেন ভোজের সিঙ্গার প্রকাশ নামে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থে আমরা এই রামগুপ্তের ব্যাপারে আর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ব্যাপারে জানতে পারি। এটা গেল। তাহলে এখান থেকে দুটা, একটা হচ্ছে রাখালদাস ব্যানার্জি আর একটা হচ্ছে আমরা পাচ্ছি দেবী চন্দ্রগুপ্ত। এখন প্রশ্ন কিভাবে আসে, যদি তিনটায় থাকে, রাখালদাস ব্যানার্জি, দেবী চন্দ্রগুপ্ত নাটক আর হচ্ছে ভোজের সিঙ্গার প্রকাশ, তাহলে তিনটাই হবে। আর যদি এইভাবে প্রশ্ন দিতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্ত নাটকটা সেটা হারিয়ে গেলে তার আমরা উক্তিগুলো কোন মানে সোর্স থেকে জানতে পারি, সেটা হচ্ছে ভোজের সিঙ্গার প্রকাশ থেকে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এই রামগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাহিনী বর্ণনা পাওয়া যায় সেখান থেকে, অর্থাৎ এই সিঙ্গার প্রকাশ থেকে আর দেবী চন্দ্রগুপ্তম থেকে। এবার ব্যাপারটা হলো যে এইখানে একটা নাটক বলা হয়েছে যে দেবী চন্দ্রগুপ্তের নাটক, তবে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং রামগুপ্তের ব্যাপারে সেই নাটকে কেন প্রাধান্য দেওয়া হলো, কারণ হচ্ছে এই রামগুপ্তের সময়কালে শকরা আক্রমণ করেছিল, শকদের পরাজিত করতে পারেনি এই রামগুপ্ত, তখন হচ্ছে তার স্ত্রীকে শকদের হাতে তুলে দিয়েছিল। কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত আবার স্ত্রীর ছদ্মবেশে, অর্থাৎ রামগুপ্তের স্ত্রীর ছদ্মবেশে বসেছিলেন, ওখানে শকরা গেছিল, তাদেরকে পরাজিত করে দিয়েছিলেন। এখানে দেখো রামগুপ্তের উল্লেখ করেছেন। এবার রামগুপ্তের আর কোন কোন বর্ণনা থেকে জানতে পারবো, বাণভট্টের হর্ষচরিত, ভোজের সিঙ্গার প্রকাশ, শঙ্করাচার্য রচিত হর্ষচরিতের উপর টিকা লিখেছিল। এই যে হর্ষচরিত বাণভট্টের এর উপর টিকা লিখেছিল, এভাবে ডিরেক্ট প্রশ্ন আসতে পারে যে হর্ষচরিতের উপর টিকা কে লিখেছিল, সেটা হচ্ছে শঙ্করাচার্য। আর রাজশেখরের কাব্য মীমাংসা থেকে আরবি লেখক, এটাও খুব গুরুত্বপূর্ণ, আবুল হাসান আলীর লেখা মুজমা উল তোয়ারিক থেকে আমরা এই রামগুপ্তের সম্পর্কে জানতে পারি। রাষ্ট্রকূট রাজবংশের কাম্বে এবং সঞ্জান শিলালিপি, এগুলো হচ্ছে শিলালিপি দুটাই, এটা হচ্ছে রাষ্ট্রকূট রাজ আমক বর্ষ। কালিদাসের দেবী চন্দ্রগুপ্তম নাটক আর হচ্ছে কোন গুপ্ত শিলালিপির উল্লেখ, তবে হ্যাঁ এটা হচ্ছে এই যে রামগুপ্তের ব্যাপারে কোন রকম আমরা শিলালেখ থেকে তার প্রমাণ কিন্তু, ঐতিহাসিক প্রমাণ কিন্তু পাই না, সেটা আমি দিয়েছি। এবার একটু এখানে দেখো, দেবী চন্দ্রগুপ্তম থেকে জানা যায় তার সময় অর্থাৎ রামগুপ্তের সময় শকরা আক্রমণ করলে তিনি পরাজিত হন এবং তার স্ত্রী ধ্রুব দেবীকে শকদের হাতে তুলে দিয়েছিলেন। হ্যাঁ, তো কিন্তু এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই অন্যায় দেখে তখন কি হলো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করেন এবং ধ্রুব দেবীকে বিবাহ করেন। তবে এই যে বললাম নাটক, তবে এখানে তো আর ওই নাটকটা আমি তুলে দিতে পারি না, যে একটা নাটকীয় চরিত্রের যে অবলম্বন করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাই তোমরা এখানে পাবে। আচ্ছা, এটা গেল। রামগুপ্তের তাম্রমুদ্রা ভিলসা এবং ইরানা বায়ানা থেকে পাওয়া যায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে বলা হচ্ছে যে দেখো সমুদ্রগুপ্ত পর্যন্ত, মানে শ্রীগুপ্ত থেকে ঘটোৎকচগুপ্ত, সমুদ্রগুপ্ত, এরা কিন্তু কোন রকম তাম্র মুদ্রা জারি করেনি, মনে রাখবে, না করেছিল তারা রৌপ্য মুদ্রা জারি। তাহলে তাম্র মুদ্রা জারি হলো এই যে রামগুপ্তের সময়কালে। হ্যাঁ, তবে তোমাদের আমি জানি না যে কি বলে আসতে পারে, না আসার মতো কিছু নেই, এগুলো সবই বই পাবে, তারপর ভালো মতো করে পড়বে এসএসসিতে। তার ছবি বিদিশা থেকে পাওয়া গেছে এই রামগুপ্তের, এবং বলা হচ্ছে তিনি নাকি তাম্র মুদ্রা চালু করেন, শুধু তাম্র মুদ্রা, এর না ছিল রৌপ্য মুদ্রা, না ছিল স্বর্ণ মুদ্রা, তার সমস্ত মুদ্রা ছিল তামার।
তার মুদ্রাগুলো এবার হ্যাঁ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ যে তার মুদ্রায় রাম, তারপরে হচ্ছে মন্ডু, গুপ্ত সিংহ, তারপরে হচ্ছে গরুর খোদাই করা আছে, এই চিহ্নগুলো তার মুদ্রার মধ্যে খোদাই করা ছিল। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়সীমা 375 থেকে 415। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধিগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো এসএসসিতে আসে, যে কোনো তিনটা তুলে দিয়ে অন্য একটা তুলে দিবে, বলতে পারে যে রামগুপ্তের কোনো সময়সীমা নেই। রামগুপ্তের তো এমনি ঐতিহাসিক নিয়ে ডিবেট আছে, ইনি তো শাসক ছিল না, ইনি তো মানে করেনি তো ওই মানে ওটাকে কি বলবো শাসন কার্য পরিচালনা করেনি তো, একে নিয়ে ডিবেট আছে, তা আমাদের ওই ডিবেটটা একটু জানতে হবে, ওর ঐতিহাসিকটা বেশ এইটুকু জানলে হয়ে যাবে। আর এইভাবে আসতে পারে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আগে বা সমুদ্রগুপ্তের আগে কে বসেছিল সিংহাসনে, তোমাদের অবশ্যই কিন্তু রামগুপ্ত দিতে হবে, তখন আবার সমুদ্রগুপ্তের পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত করে দিও না। উপাধি, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধিগুলো কি কি? দেবশ্রী, দেবরাজ, এই দেবগুপ্ত, দেবরাজ, আর বিক্রমাঙ্ক, বিক্রমাদিত্য, তোমরা এগুলো জানো, আমি বোল্ড করে দিয়েছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর শ্রী বিক্রম, সিং, এটা সিংহ বিক্রম বা সিং বিক্রম, অজিত বিক্রম, পরম ভাগবত, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে তিনি যে প্রথম পরম ভাগবত উপাধিটা নিয়েছিল, তার মানে বোঝা যাচ্ছে যে বিষ্ণুর উপাসক ছিলেন। এটা কোথা থেকে জানতে পারি? গাড়ুয়া শিলালিপি থেকে আমরা জানতে পারি, গাড়ুয়া শিলালিপি। তারপর হচ্ছে এই আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা উপাধি, সেটা হচ্ছে রাজাধি রাজশ্রী। এই রাজাধি রাজশ্রী উপাধিটা যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিয়েছিল, এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা হচ্ছে বীর সেন সাহেব লিখেছিল তার সময়কালে একটা উদয়গিরি গুহার শিলালেখ, সেখান থেকে আমরা জানতে পারি যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজাধি রাজশ্রী উপাধি নিয়েছিলেন। এগুলো তার উপাধিগুলো ছিল। এখন এই দেখবে কোনো একটা পরীক্ষা আমার খুব মনে পড়ছে যে এরকম করে প্রশ্ন ছিল, এসএসসিতেই মনে হচ্ছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যে কোনটা উপাধি ছিল না, দেবশ্রী, দেবরাজ, দেবগুপ্ত, আমার তো এগুলো তখন জানা ছিল না, নতুন নতুন প্রিপারেশন নিচ্ছিলাম, আই থিঙ্ক সেটাই হবে মনে হয়, তো এইরকম করে দিতে পারে। আর এবার দেখো যে পরম ভাগবত উপাধিটা গুপ্ত সম্রাটদের মধ্যে কারা কারা নিয়েছিল, এই চারজন নিয়েছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে যে কুমারগুপ্ত প্রথম, স্কন্দগুপ্ত আর নরসিংহগুপ্ত, এই চারজন পরম ভাগবত উপাধিটা নিয়েছিল। এবার শক বিজয়, এটাও খুব গুরুত্বপূর্ণ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে যে শকরা আক্রমণ করছে, খুব গুরুত্বপূর্ণ এটা। যে মানে শেষ শাসক বলতে এখানে এই শেষ শক শাসক ও দিয়েছে, তো শেষ শক শাসক তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করেছিলেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকরা এবার কোথায় ছিল? মালব, গুজরাট, কাথিয়াবার অঞ্চলে এই শকরা বসবাস করেছিল। মানে শাখা হয়ে গেছে, দেখো শাখা বিজয়, মানে শক বিজয় হবে। হ্যাঁ, তিনি সিংহ খোদাই করা উপর, আচ্ছা, এই শকদের পরাজিত করে এই জায়গাগুলোতে শকরা বসবাস করেছিল, এগুলোতে জয় করে নিল। তারপরে শকদের পরাজিত করার পরে তিনি কি মুদ্রা জারি করেছিল? তিনি সিংহ খোদাই করা রৌপ্য মুদ্রা চালু করেছিল। তোমরা দেখবে এই যে সমুদ্রগুপ্তর যে মুদ্রাগুলো ছিল ওখানে ছিল বাঘের চিহ্ন, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রায় তোমরা সিংহের খোদাই করা মুদ্রা পাবে। এই এদেরকে পরাজিত করার পর, শকদের পরাজিত করার পর, ইংলিশটা আমি দিয়েছি সিলভার লায়ন স্লেয়ার, মানে লায়নদের কিং করে, মানে লায়নদের হত্যা করেছিল, এইভাবে দেখানো হয়েছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যেখানে সিংহকে হত্যা করেছে বলে দেখানো হয়েছে। আর এটার ওজন কতটা ছিল? 32 থেকে 36 গ্রামের ছিল এই মুদ্রাটা। তারপরে শকদের পরাজিত করে তারপরে বিক্রমাদিত্য এবং শকারি উপাধি ধারণ করেছিলেন তিনি। তারপর গুজরাট, কাথিয়াবার পর্যন্ত অঞ্চল সংযুক্ত করেছিলেন তিনি, এই জায়গাগুলো মানে এই দ্বিতীয় গুপ্তদের সাম্রাজ্যে যুক্ত করেছিলেন তিনি। তিনি শকদের কাছ থেকে উজ্জয়িনীকে নিয়েছিলেন এবং এটিকে সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী করেছিলেন। তোমরা জানো যে বলা হয় যে গুপ্তদের দ্বিতীয় রাজধানী কি ছিল? উজ্জয়িনী। বা এটাও বলা হয় যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে গুপ্তদের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনী। তবে দেখবে তোমরা এসএসসিতে যে বুঝবে না 60টার মধ্যে না আমার যেটা মনে হয় 40টা একদম ডিরেক্ট প্রশ্ন কমন পাবে তোমরা, খুব সহজ, কিন্তু আসল খেলাটা হবে 20টা নিয়ে। তোমাদের ভালো করে পরীক্ষা দিবে, আমি বলে রাখি দুটা লজিক এটার। 20 যে 40টা সহজ আসবে ওগুলোর মধ্যে কোনো ভুল করা যাবে না। এবার পাড়াগুলো যদি ভুল করো তুমি ওইখানে চাকরিটা খোয়াবে। এবার 20টা যদি কঠিন থাকে তোমরা এটা ভাববে তুমি ভালো করে পড়েছিলে, তোমার কাছে যদি ওটা টাফ হয় তাহলে আদার্সদের কাছেও টাফ হবে, কিন্তু তুমি ওই 20টাকে ভালো মতো সচেতন ভাবে দাও, হয়তো দেখা গেল ওইখান থেকে তোমার একটা ভালো মোটামুটি জায়গায় নিয়ে আসতে পেরেছো এবং তোমার লিস্টে নাম থাকবে। এই হলো লজিক, এগুলো ভালো মতো করে দিবে। শক বিজয়ের স্মরণে সিং বিক্রম বা সিংহ বিক্রম ধরনের মুদ্রাও তিনি যার এই যে সিংহ বিক্রম, এই যে সিংহ সিংহ কথা এগুলো আর কি। তারপর মালব, গুজরাট, সৌরাষ্ট্র, কাথিয়াবারের উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। পশ্চিম উপকূলে অবস্থিত বিখ্যাত বন্দর বারুচের উপর তার নিয়ন্ত্রণে আসে। এগুলো জানো যে শকদের, বারুচটা শকদের নিয়ন্ত্রণে ছিল। তিনি প্রথম গুজরাট এখানে গুজরাটি হয়ে গেছে, গুজরাট, কাথিয়াবার এবং মালবে, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, দেখবে যে রজত মুদ্রা চালু করেছিলেন। অর্থাৎ এই জায়গাগুলো জয় করার পরে
পরীক্ষাতে আসতে পারে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওই জায়গাগুলো কোন ধরনের মুদ্রা চালু করেছিল, স্বর্ণ, গোল্ড, তাম্র, হ্যাঁ এরকম করে প্রশ্ন দিতে পারে, তখন তোমরা বলবে রজত মুদ্রা বা রৌপ্য মুদ্রা চালু করেছিলেন। এবার দেখো এটা হয়ে গেল শকদের ব্যাপারটা। এবার আমরা দেখবো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে যে বৈবাহিক সম্পর্ক হচ্ছে সেটা। তিনি তার সময়কালে 3টা রাজবংশের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছেন, একটা নাগ বংশ, একটা বাকাটক রাজবংশ এবং কদম্ব রাজবংশ। পরীক্ষাতে ডিরেক্ট আসতে পারে কোন কোন রাজবংশের সময়কালে তার সময় বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল। আর এটার ব্যাখ্যাটা অল্প অল্প করে দিয়েছি দেখো। পুনে তাম্র শাসনে ওই যে পুনা কপার প্লেট প্রভাবতী গুপ্তার যে ছিল, সেখান থেকে জানা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি কুবের নাগ, নাগবংশীয় কন্যা কুবের নাগকে বিবাহ করেছিলেন। আর এই কুবের নাগের গর্ভে, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে কন্যা প্রভাবতী গুপ্তা ছিল, যে বাকাটক রাজাকে বিবাহ করেছিল, এই কুবের নাগেরই কিন্তু কন্যা ছিল। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের তো স্ত্রী হয়তো বেশি আছে, তো এটা পরীক্ষাতে দিতেই পারে, যেহেতু খুব ইজি ইজি প্রশ্ন করবে, তোমরা দেখবে যে প্রভাবতী গুপ্তা দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার কন্যা ছিলেন, তার মার নাম কি ছিল। তাহলে দ্বিতীয়টা, তিনি তার কন্যা প্রভাবতী গুপ্তাকে বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের সাথে বিবাহ দিল, তাহলে বাকাটকদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলো। গুপ্ত বাকাটক মৈত্রী পশ্চিম ভারত থেকে শকদের উৎখাত করে, অর্থাৎ এই গুপ্ত এবং বাকাটকদের মৈত্রী বৈবাহিক সম্পর্কে যে তারা আবদ্ধ হলো, তারা নাকি একজোট হয়ে শকদের ভারত থেকে, পশ্চিম ভারত থেকে উৎখাত করে দিয়েছিল। এবার 3 নাম্বারটা, তালাগুন্ডা শিলালিপিতে উল্লেখ করা হয়েছে যে কদম্ব রাজবংশের কর্ণাটকে, কদম্ব রাজবংশ এটাও মনে রাখবে, কর্ণাটকে শাসক কাকুস্থ বর্মনের কন্যার, মানে কাকুস্থ বর্মনের কন্যার বিয়ে হয়েছিল চন্দ্রগুপ্তের পুত্রের সাথে, কুমারগুপ্ত প্রথমের সাথে। ভোজ ও ক্ষেমেন্দ্রের মতে কালিদাসকে কদম্বতে, এই যে কদম্বদের সাথে যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল, সেই কদম্বতে নাকি কালিদাসকে দূত হিসাবে পাঠিয়েছিল। সেটা আমরা কোথা থেকে জানতে পারি? ওই ভোজের সিঙ্গার প্রকাশ আর ক্ষেমেন্দ্রের বৃহৎ কথা। আচ্ছা, কালিদাস এখানে কুন্তলেশ্বর দত্ত রচনা করেছিলেন, মানে ওদের দরবারে গিয়ে কদম্ব রাজবংশের সাথে। এই যে ইনফরমেশন গুলো কত গুরুত্বপূর্ণ। তারপরে মুদ্রা চলে আসো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত 8টা, ওই সমুদ্রগুপ্ত যেন 6 ধরনের স্বর্ণ মুদ্রা, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে 8 ধরনের স্বর্ণ মুদ্রা। আর বলা হয় যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্বর্ণ মুদ্রা নাকি সব থেকে ভালো ছিল মানের দিক দিয়ে, আর কোয়ালিটির দিক দিয়ে। এবার ধরো এখানে মুদ্রাগুলোর নাম দিয়েছি, এই ধনুর্ধারী, এটা আর্চার টাপও বলা হয়, ধনুর্ধারী, তীরন্দাজ, সিংহ মানে সিংহ হত্যাকারী, ঘোড়সাওয়ার অর্থাৎ ঘোড়ার উপর যে সাওয়ার করেছিলেন তার চিহ্ন দিয়েছিলেন। তার মুদ্রার প্রখ্যাত ছত্র টাইপ, গরুর ধরনের, গরুর ধরনের মানে গরুর ছাপ ছিল ওই ধরনের রৌপ্য মুদ্রা। তারপরে যে কোচেন, এগুলো হচ্ছে নতুন নতুন কোচ ধরনের। তোমরা একটু জাস্ট চোখ বুলাই নিবে, যেন তোমরা পারো অপশনগুলো। হ্যাঁ, আমি তো এগুলো খুব একটা জোর দিতাম না, কিন্তু চোখ বুলাই নিতাম, আমি ধরে নিতে পারতাম। আর আরেকটা জিনিস দেখবে যে কোনগুলো ইউনিক, মানে ইনি নতুন কি চালু করছে, এই যেমন নতুন চালু করছে এটা, এই যে সিংহ, দেখবে এটা যেমন খুব গুরুত্বপূর্ণ, আর ঘোড়সাওয়ারটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর বাকিগুলো তো সিমিলারিটি আছে অনেকের, ওই জন্য অনেকগুলো পড়তে হয় না। চক্রবিক্রম আর হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপ। এবার তামার মুদ্রা প্রচলন করেছিলেন। তাম্র মুদ্রা তোমরা জানো যে ওই ইসে করলো, রামগুপ্ত করলো, আর তাম্র মুদ্রা দ্বিতীয় চন্দ্রগুপ্তও কিন্তু জারি রেখেছিল। রাজা রানী প্রকারের মুদ্রাও তিনি উপরে বসে আছেন বলে এরকম রাজা রানী প্রকারের মুদ্রা জারি করেছিল। পর্যক টাইপের মুদ্রাও ছিল, তার স্বর্ণ মুদ্রা ছিল সেরা, এই যে এখানে দিয়েছি যাই হোক অপশনটা, যে তার স্বর্ণ মুদ্রাগুলো ছিল সেরা। তবে এতগুলো যে এই যে 2-1টা দিয়েছি না, এগুলো আমি একবারে দিয়েছি এই কারণে যে আমি আর দ্বিতীয়বার যেন বইগুলো ধরতে না হয়। তোমরা দেখবে এই যে কিছু কিছু যে কঠিন আছে ওগুলো আসবে না তোমাদের, এই ধরনের প্রশ্নগুলো আসবে, এই ধরনের প্রশ্নগুলো। প্রথম রৌপ্য মুদ্রা চালু করার কৃতিত্ব কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত, খুব এটা যেমন খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গুপ্তদের মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে ক্রেডিটটা দেওয়া হয় যে তিনি নাকি রৌপ্য মুদ্রা নিয়ম মাফিক ভালো মতো করে চালু করেছিল, এর সময়কাল থেকে শুরু হচ্ছে। সম্প্রতি প্রথম চন্দ্রগুপ্তের রৌপ্য মুদ্রাও পাওয়া গেছে, মানে সম্প্রতি বলতে বর্তমানে চন্দ্রগুপ্তের কিন্তু মুদ্রা পাওয়া গেছে, এটা ওই রোপারে নাকি পাওয়া গেছে বলে, ওই তোমরা ইসে পড়বে আমার হরপ্পার যে নোটটা আছে ওখানে দেখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রা যখন ওই রোপার, ভারতের স্বাধীনতার পরে 60টা যে আবিষ্কার করলো, কিটা ওটা রোপার ছিল না, ওই রোপারে নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রৌপ্য মুদ্রা পাওয়া গেছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রা একটি চক্র ধারণ করার বিষ্ণুর চিত্র আছে, যেহেতু তিনি পরম ভাগবত উপাধি নিয়েছিলেন। তিনি গুজরাট ও কাথিয়ারে রৌপ্য মুদ্রা জারি করেছিলেন। তিনি 3টি ভিন্ন ধরনের স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন, বিভিন্ন ওজনের, এই যে 121, 126, 132, এ বাবা এখানে গ্রেন হবে, হ্যাঁ শস্য হয়ে গেছে তো এখানে গ্রেন হয়ে যাবে, এটা গ্রেন। হ্যাঁ আচ্ছা, তারপরে স্বর্ণ, রৌপ্য এবং তামার মুদ্রা জারি করেছিলেন তিনি, এই 3টাই ছিল তার সময়কালে। তবে এই রৌপ্যটা তিনি চালু করেছিলেন নতুন করে, এর আগে রৌপ্য মুদ্রা ছিল না।
চন্দ্রগুপ্ত 8 ধরনের স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন, যার মধ্যে 5 ধরনের মুদ্রা ছিল সমুদ্রগুপ্তের মতো, অর্থাৎ 5 ধরনের সমুদ্রগুপ্ত যেমন ছিল তারও একই ছিল। 3 ধরনের মুদ্রা ছিল নতুন। এই নতুনদের মধ্যে হচ্ছে অশ্বমেধ আর হচ্ছে পশুধারী, এই দুটো কিন্তু তার সময় ছিল না, পাওয়া যায়নি, কারণ এগুলো অশ্বমেধ তিনি যোগ্যই করেনি। সমুদ্রগুপ্তের টাইগার বধ, এই যে টাইগার অর্থাৎ সমুদ্রগুপ্ত যে বাঘকে হত্যা করেছিল এমন ধরনের যে মুদ্রা খোদাই ছিল, তার জায়গায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহ বধ করা টাইপের মুদ্রা প্রচলন করেছিলেন। প্রথমে নিয়মিত তামার মুদ্রা চালু করা, মানে এটাও একটু মনে রাখবে যে রামগুপ্ত তাম্র মুদ্রা জারি করেছিল, কিন্তু নিয়মিত রূপে তাম্র মুদ্রা কিন্তু চালু করেছিল এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর 6 প্রকারের তাম্র মুদ্রা ছিল। মালব বিজয়ের পর এই কলস হবে এখানে, ঠিক আছে, কলস ধরনের তামার মুদ্রা চালু করেছিল, অর্থাৎ মালবে তিনি কলস ধরনের তামার মুদ্রা চালু করেছিল। আর এটা মনে রাখবে যে এই মালবে আবার আমরা ইসে দেখব কি নাম, কুমারগুপ্ত, তিনি আবার এখানে রৌপ্য মুদ্রা চালু করবেন। এই যে ছোট ছোট বেসিক ডিফারেন্স গুলো না, এগুলো ভালো মতো করে পড়বে, দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ব্যাপারগুলো। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রধান শিলালিপিগুলো কি কি? উদয়গিরি গুহা শিলালিপি, গাড়ুয়া, তারপর হচ্ছে সাঁচি, মথুরা, এই সমস্ত তার সময়কালে ছিল। এবার উদয়গিরি শিলালিপিটা খুব গুরুত্বপূর্ণ, যে এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে সন্ধি বিগ্রহিক ছিল, তোমরা জানো সন্ধি বিগ্রহিক হচ্ছে যিনি হচ্ছে যুদ্ধক্ষেত্রে সন্ধি করেন, তাকে সন্ধি বিগ্রহিক বলা হয়। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে সন্ধি বিগ্রহিক ছিলেন বীরসেন সাপ। তো এই বীরসেন এই উদয়গিরি গুহাটা খোদাই করেছিল, আর এইখানে ছিল তার উপাধিটা এই যে রাজাধীর আচার্য স্ত্রী। আর বীরসেন সাপ শৈব ছিলেন, এটা জাস্ট একটু দেখতেই পারো, এতটা ভিতরে তা আসবে না, তারপর আমি দিয়েছি জানার জন্য। বীরসেন সাপ ব্যাকরণ, ন্যায় বিচার, দর্শনে পারদর্শী, শব্দের মহান পণ্ডিত ছিলেন এবং কবিও ছিলেন এই সন্দীপ বীরসেন সাপ। এবার যদি শুনো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত যদি না থাকে এখানে অপশনে যে বীরসেন সাপ কার সময়কালে সন্ধি বিগ্রহী ছিলেন, চোখ বন্ধ করে তোমরা কিন্তু সমুদ্রগুপ্তে দিবে, এরকম আসে মানে কাছাকাছি গুলো দিবে তোমরা। তারপর আরেকটা উদয়গিরি গুহা, কি বললেন আবার বলুন। মানে ধরো যে বললো বীরসেন সাপ কার সময়কালে সন্ধি বিগ্রহী ছিল, এখন দেখা গেল অপশনে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেই, ভুল করে তোমরা আবার কুমারগুপ্ত করে দেবে না, তখন করতে হবে দ্বিতীয় এই যে সমুদ্রগুপ্ত। বলা হয় অনেক বই আছে নাকি তার সময়কালেও নাকি এই বীরসেন সাপ মানে কিছুদিন সন্ধি বিগ্রহী পদে ছিল। এবার হচ্ছে দুইটা উদয়গিরি গুহা ছিল, একটা প্রথমটা হলো বীরসেন সাপের, আর দ্বিতীয়টা হচ্ছে উদয়গিরি গুহার দ্বিতীয় শিলালিপিটি চন্দ্রগুপ্তের সামন্ত সানকানিক মহারাজের, যিনি মানে সানকানিক মহারাজের ছিল, এটা মালবের রাজ্যপাল ছিলেন এই সানকানিক মহারাজ। তো এটা যদি দেখবে এরকম কনফিউজ কখনো তোমাদের ফেলবে না যে উদয়গিরি গুহা লেখাটা কার ছিল, দুটো অপশন একদমই থাকবে না, একটাই থাকবে। তবে বীরসেন সাপেরটা বেশি গুরুত্বপূর্ণ, আর যদিও থাকে তাহলে দ্বিতীয় কথা প্রথম কথাটা উল্লেখ থাকবে। দ্বিতীয়টা কার ছিল? এখানে বিষ্ণুর একটি চতুর্মুখী মূর্তি, বরাহ অবতার মূর্তি খোদাই করা ছিল। এবার চলে আসছে সাঁচি শিলালিপি। সেনাপতি আন্দ্রকাধব, এটাও মনে রাখবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে, যেহেতু এরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত আর কুমারগুপ্ত, তো এরাই তো খুব গুরুত্বপূর্ণ, এদেরগুলো একটু ভালো মতো পড়বে। যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে সেনাপতি কে ছিল? আম্রকাধব দ্বারা নির্মিত হয়েছিল এই সাঁচি শিলালিপিটি। তিনি এটি সাঁচি, এখন আবার কি জয়েন করছে এত লেট করে? আচ্ছা, সাঁচিটা হলো এটুকু মনে রাখবে শুধু, আম্রকাধব এটা খোদাই করেছিল। আচ্ছা, বাকিটা অত ভিতরে তোমরা যে যাদের নেট সেট জিআরএফ এর জন্য পড়বে তারা যেতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের তো পড়তেই হবে। এবার চলো মথুরা শিলালিপি। মথুরাটা এই কারণে গুরুত্বপূর্ণ, এখানে সর্বপ্রথম গুপ্ত সম্পদের উল্লেখ করা হয়েছিল, মানে ইনস্ক্রিপশনের দিক থেকে। মথুরা শিলালিপি উল্লেখ আছে পশুপাত, শৈব, উদিত্যচার্য, গুপ্ত সম্পদের প্রথম মথুরা শিলালিপি কিন্তু উল্লেখ করা হয়েছিল গুপ্ত সম্পদ। এটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনের প্রথম শিলালিপি, মানে দ্বিতীয়, এটাও আসতে পারে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে প্রথম শিলালিপি কোনটা ছিল? মথুরা। আর এখানে তবে ভুল বলা হয়েছে এই কারণে যে গুপ্ত সম্পদ তোমরা জানো 319 বা 320, কিন্তু এখানে আছে আবার 61। তো এটার তোমরা মানে বুঝতে পারলে কিনা জানি না, আমি তোমাদের এটা বলে দিই। যাই হোক, যে এখন এখানে গুপ্ত সম্পদ দেওয়া আছে 61, তাহলে কি হবে বলো তো? এরকম হয়ে যাবে উত্তরটা, 319 বা 320 প্লাস 61, এইটা দাঁড়াবে এই সময়কালে। হ্যাঁ, 319 প্লাস 61, যেহেতু এরা এগুলো সব খ্রিস্টাব্দ, আর খ্রিস্টপূর্বাব্দ হলে মাইনাস হতো,
এইভাবে করবে উত্তরগুলো, দেখবে তোমরা। এবার মেহেরুলি লোহার স্তম্ভ শিলালিপি, যে দিল্লির মেহেরুলিতে একটা লোহার পিলার পাওয়া গেছিল, তোমরা এখনো গেলে পাবে ওটা, ওই কুতুব মিনারের পাশে। তো সেটা নিয়ে ডিবেট আছে, এই কারণে যে ওখানে না শুধু লেখা আছে চন্দ্র কথাটা। এবার অনেক ঐতিহাসিক ডিবেট আছে যে এটা চন্দ্র বলতে কোন চন্দ্রকে বুঝাইছে, যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি অন্য। তো এটা নিয়ে অনেক ডিবেটের পরে সিদ্ধান্তে আসা গেছে যে না, এটা দ্বিতীয় চন্দ্রগুপ্তেরই ছিল। এবার কেন আসা গেছে দেখবে, তাহলে বুঝে যাবে। এটি সংস্কৃত ভাষায় লিপিটা ছিল। দিল্লির মেহেরুলি কুতুব মিনারের কাছে থেকে পাওয়া যায়, ডিসি সরকার কর্তৃক কুমারগুপ্তের সময় খোদাই করা। আচ্ছা, ডিসি সরকার বলছে নাকি এটা কুমারগুপ্তের সময়কালে খোদাই করা হয়েছিল। আর চন্দ্রগুপ্তের জীবিত অবস্থায় খোদা হয়েছিল, এই যে আরজি ভান্ডারকর বলছে। এবার বিষ্ণুর ভক্ত চন্দ্র উল্লেখ, এই যে এই কারণে বলা হচ্ছে যে এটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছিল, কারণ ওখানে এই কথাটা খোদাই করা আছে বিষ্ণুর ভক্ত চন্দ্র। তাহলে তোমরা জানো যে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিষ্ণুর ভক্ত ছিল, পরম ভাগবত উপাধিটা নিয়েছিল, তাহলে এই কারণে একটা ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে। এছাড়াও অনঙ্গপাল তোমার শিলালিপি রয়েছে এখানে। তোমরা জানো যে দিল্লির প্রতিষ্ঠাতা ছিলেন তোমার বংশীয় শাসক অনঙ্গপাল তোমার। এখানে দিয়ে দিলে ভালো হতো, ওই যে দিচ্ছে যিনি দিল্লির প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে এটা উত্তর হয়ে গেল তোমার বংশীয় অনঙ্গপাল দিল্লির প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই মেহেরুলি স্তম্ভে অনঙ্গপাল তোমারেরও খোদাই করা ছিল ইনস্ক্রিপশন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বাংলার একটি শত্রুর দলকে পরাজিত করেছিল। এবার ভালো করে দেখো যে তোমরা জানো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বাংলা গিয়ে তিনি শত্রুদের পরাজিত করেছিল, এটাও কিন্তু ওই মেহেরুলি, মানে এখানে যা কিছু আছে না সব মেহেরুলির। তাহলে তোমরা জানো যে বাংলা জয় করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই কারণে এগুলো ক্লিয়ার হয়ে গেল পরে। এবার হচ্ছে কর্মদণ্ড শিলালিপি। এতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী শিখর স্বামীর, এইখানে মন্ত্রীর নামটাও খুব গুরুত্বপূর্ণ, যে শিখর স্বামী দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে মন্ত্রী ছিল, যিনি শৈব ধর্মের অনুরাগী ছিল। এটা মনে রাখবে কিন্তু, এই যে তার মন্ত্রীর নাম কি, শিখর স্বামী। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে নবরত্ন বা 9 জন জুয়েল যে ছিল সেটা ভালো করে পড়ে নিবে। এটা এগুলো মানে এসএসসিতে আসার মতো একদম খুব গুরুত্বপূর্ণ এরিয়া। এতগুলো মানে জায়গা আছে, এখন কোথা থেকে আসবে, তবে এইগুলো তো আসার মতো। দেখো প্রথম হচ্ছে কালিদাস শৈব ছিলেন, বেতাল ভট্ট জাদুকর ছিলেন। এইভাবে প্রশ্ন আসতে পারে যে বেতাল ভট্ট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে পেশায় কি ছিলেন। বই বেতাল পঞ্চ বিস্মতি তার গ্রন্থটার নাম। তারপর হচ্ছে ঘট কাপড় কূটনীতিবিদ ছিলেন। শঙ্কু স্থপতি, অর্থাৎ ওই ধরো না যে বাড়িঘর যে বানাই ওই ধরনের স্থপতি ছিলেন। খপনক, এটাও খুব গুরুত্বপূর্ণ যে খপনক জ্যোতিষশাস্ত্রী ছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ তার সময়কালের। বড়রুচি ব্যাকরণবিদ পাণিনির সূত্রের ভাষ্যকার ছিলেন, এই যে পাণিনির অষ্টাধ্যায়ী সেটার টিকা লিখেছিলেন। অমর সিংহ তার অমরকোশ গ্রন্থ লিখেছিলেন। ধন্বন্তরী চিকিৎসক ছিলেন আয়ুর্বেদের উপর। আর ইসে ওর নাম কি, আরেকজন ছিল না ধন্বন্তরী, আরেকজন কি ছিলেন, আরেকজন কি যেন, ধরো আরে উনি যে শল্য চিকিৎসার পারদর্শী ছিলেন, কি যেন, সুশ্রুত, ওটা মনে রাখবে। এই যে ধন্বন্তরী হচ্ছে আয়ুর্বেদ, আর ওই সুশ্রুত হচ্ছে শল্য চিকিৎসা, মানে হচ্ছে কাটা ছিঁড়া, মানে যেটা আমরা বলি না অপারেশন, ওইটার জন্য উনি বিখ্যাত ছিলেন। এই দুটা অনেকেই গন্ডগোল করে, কে আয়ুর্বেদের জন্য আর কে হচ্ছে শল্য চিকিৎসার জন্য। বরাহমিহির জ্যোতিষী ছিলেন, হয়ে গেল তাহলে দুজন জ্যোতিষী পেলে, এখানে একজন আর হচ্ছে এই খপনক। এইগুলো ভালো মতো পড়বে, 9 জন জুয়েল বা নবরত্ন। আর দ্বিতীয় আমরা আকবরের সময়কালেও নবরত্ন পাবো। আবার এদিকে কি লক্ষণ সেনের দরবারে আমরা পঞ্চরত্ন পাবো। যাই হোক, কাপিসা গ্রামে উজ্জয়ন জন্মগ্রহণ করেন, অর্থাৎ এই যে এখানে বরাহমিহিরের ব্যাপারে দিয়েছে, এখানে এই যে এরকম করে দিয়েছে, এটা সব বরাহমিহির 4টা পয়েন্ট। যে কাপিসা গ্রামে এই বরাহমিহির জন্মগ্রহণ করেছিলেন। আর্যভট্ট বরাহমিহিরের গুরু ছিলেন। বরাহমিহির রচিত প্রধান গ্রন্থগুলি হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, বৃহৎ জাতক, লঘু জাতক, যোগাযাত্রা, এগুলো ছাড় বরাহমিহিরের গ্রন্থ। তাহলে এখানে প্রশ্নটা কিভাবে আসে আমি তারপরেও বলে দিচ্ছি, যে কোনো 3 জনের নাম তুলে দিয়ে এই আর্যভট্টের নামটা তুলে দেয়, বা ওই ওই ইসের নামটা তুলে দেয়, এই এখন যে বললাম তোমাদের সুশ্রুতের নামটা তুলে দেয়। তখন বলে যে এর মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে যে নবরত্ন ছিল তার মধ্যে কে ছিল না, বিশেষ করে আর্যভট্ট মনে রাখবে, আর ওইদিকে হচ্ছে সুশ্রুত। এই দুটো নাম দেয়, কনফিউজড হবে না, নাহলে যাবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের যুগে শান্তি শৃঙ্খলার উপর আলোকপাত করতে গিয়ে মহাকবি কালিদাস বলেছিলেন যে যখন এই রাজা রাজত্ব করেছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন রাজত্ব করেছিলেন, মদ খেয়ে বাগানে ঘুমিয়ে থাকা সুন্দরীদের পোশাকও বাতাস স্পর্শ করতে পারতো না, তখন কে পারে তাদের অলংকার চুরি করার সাহস। অর্থাৎ কি বলছে তোমার কালিদাস বলছে যে যে একজন নারী যে একটা হাওয়া পর্যন্ত তার পোশাক টাচ করতে পারতো না তার সময়কালে, তাহলে কি প্রকারে একজন লোক বা তার সময়কালে দরবারে যারা ছিল কেউ ওই নারীর পোশাক টাচ করবে। তার মানে এখানে তার শাসন ব্যবস্থা এতটাই ভালো ছিল। আর বলা হয় এটাও সত্যি যে
দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে গুপ্ত বংশীয় যে প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা সেটা ভালো মতো করে চালু হয়েছিল। তিনি চালু করেছিলেন। ফাইয়েন, এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে তোমরা জানো যে ফাইয়েন এসেছিল, এই যে সময়টা দিয়েছি 399 থেকে এসেছিল এবং 414 পর্যন্ত ছিল, মোট 15 বছর তিনি ছিল। তবে গুপ্তদের ব্যাপারে যে বর্ণনা দিয়েছেন নাম তুলে বলেনি। আর এমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাম একবারও উল্লেখ করেন। এখানে ওই দেখো যে ফাইয়েনের নাম ছিল হচ্ছে কং, তার আসল নামটা ছিল কং। আর ফাইয়েন তার ধর্মীয় নাম ছিল চীনা পরিব্রাজক ফাইয়েন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন। সময়সীমাটা দিয়েছি, সময়সীমাটা মনে রাখবে 399। তবে আর এটা এইভাবে প্রশ্ন আসতে পারে কোন শতাব্দীতে এসেছিল, তাহলে স্বাভাবিকভাবে 399 আছে, চতুর্দশ শতাব্দী হবে। আর যদি চতুর্দশ শতাব্দী না থাকে তোমরা জানো যে 400 থেকে 499 পঞ্চদশ চলে যাবে, তাহলে চোখ বন্ধ করে তোমরা পঞ্চদশটা করবে। চতুর্দশ এবং পঞ্চদশ থাকলে একটু সমস্যা হয়ে যায়, আমি নিজেও স্বীকার করি, কারণ অনেক দেখো না 399 আছে, আবার 400-তে চলে গেলেই পঞ্চদশ হয়ে যাবে। তো আমি বলবো চতুর্দশটাই দিও। তবে ফাইয়েন তার ভ্রমণ কাহিনীতে কোথাও সম্রাটের নাম উল্লেখ করেনি, তার ভ্রমণ বৃত্তান্তে কোথাও কোনো সম্রাটের নাম উল্লেখ করেনি, মানে গুপ্ত বংশীয় রাজাদের নাম না দিয়ে চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থার প্রশংসা করেছিলেন। অর্থাৎ নাম না দিয়েই গুপ্তদের মানে এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রশাসন ব্যবস্থার প্রশংসা করেছিলেন। কিন্তু চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সমগ্র বর্ণনায় কোথাও উল্লেখ নেই, তার সমগ্র বর্ণনায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোথাও উল্লেখ নেই। তিনি লিখেছেন যে কর্মচারীরা বেতনভোগী হয় যখন কৃষকরা আবার রাজার জমিতে চাষ করে, মানে কর্মচারীরা বেতনভোগী ছিল আর কৃষকরা জমিতে চাষ করত। প্রশাসনিক ব্যবস্থায় কথা উল্লেখ করে তিনি বলেছিলেন যে লোকেরা তাদের ঘর তালা দিত না। এই সেন্টেন্সগুলো আসতে পারে, যে বলছে যে এতটাই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে প্রশাসনিক ব্যবস্থা কঠোর ছিল, ভালো ছিল, যে কেউ বাড়ির তালা বন্ধ করে বাইরে যেত না, খুলে থাকতো, কেউ কোনো রকম চুরি করতো না, মানুষ কোনো জীবন্ত প্রাণীকে হত্যা করতো না, নেশা জাতীয় মদ পান করতো না, একমাত্র ব্যতিক্রম বা প্রাণীকে হত্যা করতো আর মদ পান করতো শুধুমাত্র চন্ডালদের কথা বলেছে। এরা তো শূদ্রদের পরে এদের স্থান চন্ডালদের, এদের কথা বলেছে যে তারাই নাকি মদ পান করতো, প্রাণী হত্যা করতো, কিন্তু বাকিরা গুপ্তদের সময়কালে কেউ করতো না, ব্রাহ্মণ বৈশ্য শূদ্র কেউ না। পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তারা গরু ব্যবহার করতো, অর্থাৎ এই যে গরু বলতে কি এই যে বাটার সিস্টেম, অর্থাৎ গরু দিত, গরুর বিনিময়ে এসব ক্রয় বিক্রয় হতো। তিনি উল্লেখ করেছেন যে অপরাধীদের কেবল জরিমানা করা হয়, এমনকি দুষ্টু বিদ্রোহের বারবার প্রচেষ্টার ক্ষেত্রে তাদের শুধুমাত্র ডান হাত কেটে নেওয়া ফেলা হতো। ভালো করে বুঝবে ব্যাপারটা, বলছে যে অপরাধীদের কেবল জরিমানা দিত কেউ যদি অপরাধ করে, কিন্তু বারবার যদি একই ভুল কেউ করতো তাহলে তার ডান হাত কেটে ফেলে দিত। তিনি তার বিখ্যাত বই, গ্রন্থটার নাম জানো তোমরা, ফকিওকি-তে কেন্দ্রীয় দেশের বলতে এখানে গুজরাটের কথা বলা হয়েছে, সমাজ ও সংস্কৃতির বর্ণনা দিয়েছিলেন। তার ভারত সফরের মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ গ্রন্থের গভীরভাবে অধ্যয়ন করা, বিশেষ করে বিনয় পিটক, এই যে পিটকটার নাম উল্লেখ করেছে কোন পিটক, বিনয় পিটক খুঁজে বের করা এবং তার মূল অনুলিপিগুলি অধ্যয়ন করা। তার মূল এটাই উদ্দেশ্য, মূল মোটিভ তো এটাই তো এসেছিল বিদেশ থেকে, ধরে না আমাদের ভারতের জন্য এসেছিল। মানে এই কারণে বহু মানে ওই কি বলে তোমার এখন যারা গবেষণা করায় বা পিএইচডি টিএইচডি করায় না, এগুলো কথা বলে যে কি আছে আমাদের মডার্ন পিরিয়ডে বলো বা মিডিয়াভেল পিরিয়ডে, কিছুই নেই। যদি আমরা এনসিয়েন্ট পিরিয়ডে দেখি, আমরা বলি এখনো যে গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি করা স্যার আইজাক নিউটন নাকি আবিষ্কার করেছিল। তোমরা ব্রহ্মগুপ্ত পড়ো তো দেখবে, ব্রহ্মগুপ্তের সূর্য সিদ্ধান্ত পড়ে দেখো, সেখানে পরিষ্কার পেয়ে যাবে তোমরা যে ব্রহ্মগুপ্ত কবেই বলে দিয়েছিল সেই কথাটা। তোমরা তারপরে ইসের কথাটা পড়বে, ওই বরাহমির ব্যাপারটা পড়বে, সূর্যের ব্যাপারে, ঘোরাঘুরির যে সূর্য চন্দ্র, এগুলো সবই আগে হয়ে গেছে আমাদের এনসিয়েন্ট ইতিহাসে কবেই। আর সেইগুলো এখন ক্রেডিট দেওয়া হচ্ছে কোপার্নিকাস, এই যে গ্যালিলিও, এগুলো সব মানে কি বলবো, ওই জন্য বলছে যে আমাদের প্রাচীনকালের ইতিহাস এতটাই দক্ষ ভালো ছিল, নলেজে ভরা ছিল, যে বাইরে থেকে চীনা পরিচারক, তারপর যে তিব্বত থেকে কম্বোডিয়া, এসব জায়গাগুলো থেকে আসতো। আর অথচ আমরা কিন্তু প্রাচীন ভারত নিয়ে এতটা চর্চা করি না, আমরা সবসময় ওই পোস্ট কলোনিয়াল আর কলোনিয়াল পিরিয়ড নিয়েই মানে গবেষণা করা হয় পিএইচডিতে। তাম্রলিপ্ত বন্দর পরিদর্শন করেছিলেন তিনি, খুব গুরুত্বপূর্ণ এটা, যে ফাইহেন পেশোয়ারে কনিষ্ক কর্তৃক নির্মিত চৈত্য দেখেছিলেন। অর্থাৎ তোমরা জানো যে কনিষ্কের সময়কালে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, যে অর্থাৎ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, যে এই কনিষ্ক নাকি পেশোয়ারে চৈত্য নির্মাণ করেছিল, যেটা ফাইহেন উল্লেখ করে গেছে। ফাইহেন 2বার সিন্ধু নদী অতিক্রম করেছিল, পরীক্ষাতে আসতে পারে যে কোন নদী অতিক্রম করেছিল আসার সময় ফাইহেন, সেটা হচ্ছে সিন্ধু। কয়বার? 2বার। ফাইহেন 3বার পাটলিপুত্রে গিয়েছিলেন। তিনি তাম্রলিপ্ত, এবার দেখো যে তিনি যে ফিরে গেছিল না, সেটা খুব গুরুত্ব।
তাম্রলিপ্ত থেকে শ্রীলঙ্কা গেল, শ্রীলঙ্কা থেকে জাভা গেল, সুমাত্রা হয় তিনি নিজের দেশে ফিরে গেল। এই যে সিকোয়েন্সটা মনে রাখবে একটু। তিনি তাম্রলিপ্ততে 2 বছর অবস্থান করেছিলেন, এটা হয়েছে না। ফাহিয়ান মধ্যদেশের, ওই যে গুজরাটের কথা, ব্রাহ্মণদের দেশ বলেছেন, মধ্যদেশের লোকেরা মাছ মাংস এগুলো খেত না। আচ্ছা চলে আসো এবারে, এটাও একটু সাজিয়ে দিয়েছি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রশাসন ব্যবস্থার সৃষ্টি করেছেন, অর্থাৎ গুপ্তদের যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত চালু করেছিল ভালো মতো করে, ঠিকঠাক। আর ক্রেডিটটা তাকে দেওয়া হয়। এবার তার সময়কালে বীরসেন শাহ সন্ধি বিগ্রহী, আম্রকাদব হচ্ছে সেনাপতি, শিখর স্বামী হচ্ছে মন্ত্রী শৈব ছিলেন, এবং শানকনিক মহারাজ হচ্ছে মালবের গভর্নর ছিলেন। এটা মনে রাখবে, এইভাবে নোটগুলো পড়তে হয়, তাহলে না কমনটা 99% থাকবে। এবারে চলে আসো কুমারগুপ্তের সময়। 415 থেকে 455 খ্রিস্টাব্দে ধরা হয়। তিনি দীর্ঘ সময়, মানে গুপ্তদের মতে সব থেকে বেশি সময় ধরে তিনি শাসন করেছিলেন, 40 বছর। তোমরা জানো যে এইদিকে আমরা যদি আবার এসে দেখি সুলতানি পিরিয়ডে বহলুল লোদি, আর ওইদিকে যদি মুঘল পিরিয়ডে দেখি সেটা হচ্ছে ওই আকবর, আর দ্বিতীয় হচ্ছে ঔরঙ্গজেব, আর সুলতানি পিরিয়ডের দ্বিতীয় হচ্ছে ফিরোজ শাহ তুগলক। 38 বছর 37 বছর সুলতানি পিরিয়ডে, আর ওদের মধ্যে 48 49 ওই মুঘল কালে, মুঘলদা, হ্যাঁ, আর এই হচ্ছে 40 বছর। এগুলো না ভালো মতো করে পড়বে। তারপর বিলসাদ শিলালিপি থেকে জানা থেকে প্রথম সমুদ্রগুপ্তের পর্যন্ত গুপ্তদের রাজবংশাবলীর কথা জানা যায় এই বিলসাদ। তাহলে বিলসাদ শিলালিপিটা কার? কুমারগুপ্তের। গাড়ুয়া শিলালিপি, তার সময় গাড়ুয়া শিলালিপিটা ছিল এলাহাবাদ। কুমারগুপ্ত প্রথমকে পরম ভাগবত বলা হয়েছে। গুপ্ত শাসকদের মধ্যে সর্বোচ্চ 18টি শিলালিপি খোদাই করেছিলেন এবং সর্বোচ্চ 14 ধরনের মুদ্রা জারি করেছিলেন। তাহলে কি বুঝছো? সমুদ্রগুপ্ত 6টা স্বর্ণমুদ্রা 6 ধরনের, দ্বিতীয় চন্দ্রগুপ্ত 8 ধরনের, এ হচ্ছে আবার 14 ধরনের স্বর্ণমুদ্রা জারি করেছিল এবং 18 ধরনের শিলালিপি খোদাই করেছিল এবং সর্বোচ্চ। এগুলো পরীক্ষাতে তোমাদের আসতে পারে। তিনি ছিলেন একজন সহনশীল রাজা। কারণ কেন বলা হয় সহনশীল? তার মুদ্রায় কার্তিক, বুদ্ধ, শিব, বিষ্ণু, সূর্যের মানে এই চিহ্নগুলো, সিম্বলগুলো তার মুদ্রা খোদাই করা ছিল। সেখান থেকে ধরা হচ্ছে যে তিনি একজন সহনশীল রাজা ছিলেন। সব ধর্মকেই মানে মানে সব পূজা পার্বণের ক্ষেত্রে তিনি প্রাধান্যতা দিয়েছিলেন এবং সহনশীল ছিলেন। লালন্দা বিশ্ববিদ্যালয় তার সময়কালে নির্মাণ হয়েছিল। হিউয়েনসাং এর বর্ণনা অনুসারে এর প্রতিষ্ঠাতা ছিলেন সক্রাদিত্য, অর্থাৎ এই হিউয়েনসাং বর্ণনা দিয়েছিল যে লালন্দাতে প্রতিষ্ঠা হয়েছিল, সেটা বর্ণনা দিয়েছে যে সক্রাদিত্য। এবার সক্রাদিত্য পরে এদিক ওদিক করে বলা হচ্ছে যে সক্রাদিত্য আর কেউ নয়, সেটা হচ্ছে ওই কুমারগুপ্ত, যা ছিল কুমারগুপ্তের উপাধি। গন্ডগোল করবে না, তোমাদের এগুলোই থাকবে। দেখবে সক্রাদিত্য কে ছিল, আবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত করে দিও না। স্ত্রী রানী, তার স্ত্রীর নাম হচ্ছে অনন্ত দেবী, দেবকী, এবং দুজন দেবকী। হিউয়েনসাং এর মতে সক্রাদিত্য নামে একজন ব্যক্তি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিল। এবার চলে আসো শিরোনাম বলতে উপাধি। মহেন্দ্রাদিত্য, শ্রী মহেন্দ্র, মহেন্দ্র সিংহ, অশ্বমেধ মহেন্দ্র, এই যে মহেন্দ্র মহেন্দ্র সবগুলোতে পাচ্ছ। পরম ভাগবত, গাড়ুয়া শিলালিপি, পরম দৈবত, পৃথিবীপতি, দামোদর হয়ে গেছে, দামোদর তাম্রপত্র হবে। আচ্ছা এইবারে চলে আসো ব্যাঘ্রবল পরাক্রম আর সক্রাদিত্য। এগুলো হচ্ছে তার সময়কালের যে উপাধিগুলো, এগুলো একটু দেখে নিবে, যেগুলো বোল্ড করে দিয়েছি আমি। এবার প্রধান শিলালিপি বিলসাদ, দ্বিতীয় চন্দ্র, এটা হচ্ছে প্রথম কুমারগুপ্তের ছিল বিলসাদ, তারপর মান্দাসর। কি বলছে? কুমারগুপ্তের প্রথম শিলালিপি যার উপর গুপ্ত সম্বত 46। তাহলে 46 কি করে এখানে ওই জন্য দিয়েছি, দেখো যে দেখবে আই থিঙ্ক 319 প্লাস 96, নাহলে 320 দিয়ে 320 দিয়ে করবে, তোমরা এটা পাবে মনে হয় 415 পাবে। হ্যাঁ, এইভাবে এগুলো বার করে। ধ্রুব শর্মা নামে ব্রাহ্মণ কর্তৃক নির্মিত স্বামী মহাসেনের মন্দিরের উল্লেখ আছে এখানে। তারপরে মান্দাসর শিলালিপি, এগুলো কিন্তু ভুল নেই কিন্তু। এই যে 96 যে গুপ্ত সম্পদ বলা হচ্ছে, আমি কিন্তু বুঝিয়ে দিলাম তোমাদের যে এখানে গুপ্ত সম্পদটা কি হিসাবে নিয়েছে, 319 প্লাস 96 বা 320 প্লাস 96 এভাবে দিয়েছে। এটা কিন্তু তোমরা আবার ভেবো না যে গুপ্ত সম্পদ তো 319, তাহলে এখানে ভুল আছে, ভুল নেই। মান্দাসর শিলালিপি সম্পর্কে এখানে ডিটেল দিয়েছে, দেখো যে মান্দাসর শিলালিপিটা খোদাই করেছিল বৎসভট্টি। প্রথম কুমারগুপ্তের শাসন সম্পর্কে তথ্য দেয় এটা। এই শিলালিপি প্রশস্তি আকারে, মানে প্রশস্তি মানে কি? প্রশস্তি মানে প্রশংসা, অর্থাৎ মান্দাসর শিলালিপিটা শুধুই এই কুমারগুপ্তের ব্যাপারে প্রশংসা করে গেছে, যেমন ওই এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের ব্যাপারে প্রশংসা করে গেছে, ওইগুলো যেন প্রশস্তি। তারপর দুটা পর্বতের উল্লেখ করেছে এই মান্দাসর শিলালিপিতে, একটা হচ্ছে সুমেরু পর্বত আর হচ্ছে কৈলাস পর্বত। বাকিটা একটু তোমরা চোখ বুলাই নিবে। আরেকটি মান্দাসর, দ্বিতীয় আরেকটা মান্দাসর শিলালিপি ছিল দাসপুর। এই মান্দাসর শিলালিপিকে আবার দাসপুর শিলালিপি বলা হয়। মালব রাজা যশোবর্মন, যার যশোবর্মনের সময়কালে খোদাই করা হয়েছিল, আর এটা লিখেছিল মাভুল। এটা নিয়ে না একজনের সাথে আমার ভীষণ ডিবেট হয়েছিল, যে উনি বলেছিল যে মান্দাসর শিলালিপিটা যশোবর্মনের,
আমি বলেছিলাম যে যশোবর্মনের নয়, তার সময়কালে লিখেছিল মাসুল, আর মান্দার শিলালিপিটা বস্তা ভট্টির ছিল, লিখে খোদাই করেছিল, এটা হচ্ছে প্রথম কুমারগুপ্তের ছিল। তো এই কারণে এবার যদি ইতিহাস তুমি যদি ভালো মতো করে না বুঝো তাহলে তুমি কি করে বলবে একদিক দিয়ে তো ঠিকই ছিল যে যশোবর্মনের সময়কালে দুটা ছিল না। এবার ভিতারি শিলালিপি, এটা কিন্তু ভিতারি শিলালিপিটা স্কন্দগুপ্তের, এটি স্কন্দগুপ্তের সময় খোদাই করা হয়েছিল। কুমারগুপ্তের একদম শেষের দিকে হুনরা আক্রমণ করে বসেছিল, পরীক্ষাতে আসতে পারে যে হুন আক্রমণ গুপ্ত বংশ রাজাদের কোন রাজাদের সময়কালে প্রথম আক্রমণ হয়েছিল? কুমারগুপ্তের সময়কালে, প্রথম কুমারগুপ্তের সময়কালে হুন আক্রমণ হয়েছিল, কিন্তু সেই হুন আক্রমণটাকে দমন করেছিল স্কন্দগুপ্ত, তার ছেলে। স্কন্দগুপ্তের হুনদের পরাজিত করে ক্রমাদিত্য এবং বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। স্কন্দগুপ্তের ভিতারি শিলালিপি থেকে জানা যায় যে প্রথম কুমারগুপ্তের শেষ সময়ে পুষ্যমিত্রদের আক্রমণ হয়েছিল। এই পুষ্যমিত্র হচ্ছে এই হুনদের নেতা ছিলেন, আর তার পুত্র স্কন্দগুপ্ত পুষ্যমিত্রদের পরাজিত করেছিল। সেই সময় হচ্ছে শাসক ছিলেন প্রথম কুমারগুপ্ত আর কি, আর এ কুমার ছিল স্কন্দগুপ্ত। করমন্দন্য লেখা ফৈজাবাদে সন্ধি বিগ্রহিক, তার সময়কালে সন্ধি বিগ্রহিক এই কুমারগুপ্তের সময়কালে পৃথিবী সেন শিব মূর্তি স্থাপন করে, পৃথিবীশ্বর শিবলিঙ্গ স্থাপন করে। এটা শুধু মনে রাখবে যে তার সময়কালের সন্ধি বিগ্রহিক কে ছিলেন। এবার কর্মদণ্ড শিলালিপিটা দিয়েছি এখানে, এটি কুমারগুপ্তের মন্ত্রী পৃথিবী সেন দ্বারা স্থাপিত শিব মূর্তির ভিত্তির উপর খোদাই করা হয়েছিল। তারপর হচ্ছে মানকুয়ার শিলালিপি, মথুরা, আর হচ্ছে তুমান, এগুলো হালকা হালকা করে দেখে নিবে। এবার চলে আসো বাংলা শিলালিপি, এটা সব থেকে খুব গুরুত্বপূর্ণ। এই কুমারগুপ্তের সময়কালে অনেকে তো এগুলো ভুলভাল মানে বলে দেয়, মানে ডিটেলসটা না জানতে পারলে তোমরা ভুলভাল উত্তর করবে। যে কুমারগুপ্তের সময়কালে তিনটা কপার প্লেট পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে দামোদরপুর তাম্র প্লেট বা দামোদরপুর কপার প্লেট। আচ্ছা, আরেকটা কথা বলি, কুমারগুপ্ত প্রথম গুপ্ত শাসক যার শিলালিপি বাংলাতে পাওয়া গেছিল, কিন্তু আর কারো কিন্তু পাওয়া যায়নি। এগুলো এই যে এইগুলো শিলালিপি, দামোদরপুর তাম্রফলক বা দামোদরপুর কপার প্লেট, আর হচ্ছে বেগ্রাম তাম্রফলক বা বেগ্রাম কপার প্লেট, আর হচ্ছে ধান্দায়া তামার প্লেট। তাহলে এগুলোর গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা কি, যে দামোদরপুর তাম্র প্লেটে জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিবরণ দেওয়া হয়েছিল। এটি কুমারগুপ্তের প্রশাসনিক ব্যবস্থার উপর আলোকপাত করে। গ্রামের অফিসারের এখানে বর্ণনা দেওয়া আছে, মহামাত্রার উপাধি অষ্টকুল অধিকারী এবং কুটুমিনের উল্লেখ রয়েছে। তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওই এখন এই টাকা, আচ্ছা এই যে এটা মনে রাখবে, জমি ক্রয় বিক্রয়ের কথা কোন মানে তাম্র শাসন থেকে জানা যায় গুপ্তদের? এই দামোদরপুর, খুব গুরুত্বপূর্ণ। তারপর তোমরা 2 নম্বরটাতে চলে আসবে। 2 নম্বরে যে বেগ্রাম বা বেগ্রাম কপার প্লেট, এটা গোবিন্দ স্বামীর মন্দিরে জমি দান করার, এখানে তাহলে এখানে পাচ্ছে জমি দান করার, আর এখানে জমি ক্রয় বিক্রয়, এই যে ডিফারেন্স গুলো ছোট ছোট। তারপর মান্দায়ার তাম্র শাসন প্লেট, এখানেও জমি ক্রয় বিক্রয় থিং না জমি দানের। এতে কুমারগুপ্তকে পরম ভট্টারক, পরম দৈবত মহারাজাধিরাজ বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ এটা, যে ধান্দায়ার তাম্র প্লেটে কি কি উপাধি দেওয়া হয়েছে, একটা পরম ভট্টারক আর যে পরম দৈবত। বরাহ স্বামী নামে একজন ব্রাহ্মণ জমিদান, তাহলে এই যে জমিদান, তাহলে এই দুটোতে জমিদান আর এটাতে জমি ক্রয় বিক্রয়। এই যে ছোট ডিফারেন্সটা নেই, এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এগুলো, ইন্টারেস্টিং তো এগুলো। তারপর হচ্ছে প্রথম কুমারগুপ্তের মুদ্রা, এগুলো মুদ্রাগুলো দেখে নিবে। প্রথম কুমারগুপ্তে জানোই যে কতগুলো মুদ্রার কথা বললাম, আপনার 14 ধরনের। আমি বলে দিচ্ছি কোনগুলো গুরুত্বপূর্ণ। একটা হাতি, গন্ডার, এগুলো ইউনিক, একদম ইউনিক। বাকিগুলো তো আগেও ছিল, সিংহ, তা ঘোড়সাওয়ার আগে ছিল, অশ্বমেধ নতুন চলে আসলো, কারণ তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিল, তোমাদের আগেই বলেছিলাম। সমুদ্রগুপ্ত আর প্রথম কুমারগুপ্ত। তীরন্দাজ এগুলো আগে ছিল, তিরুয়াত্তর ছত্র অপ্রতিহত। গীতিকারটা আগে ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বন্ধ করে দিয়েছিল, তিনি আবার চালু করলো। রাজারানী প্রকারে তিনিও চালু করেছিল, গরুর আগে ছিল, বিনা বাঁধানো সমুদ্রগুপ্তের সময়কালে ছিল, তিনি চালু করেছিল। কুমারগুপ্ত মধ্য ভারত অর্থাৎ গাঙ্গেয় উপত্যকা এবং পশ্চিম ভারতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রৌপ্য মুদ্রা জারি করেছিল। খুব গুরুত্বপূর্ণ যে কুমারগুপ্ত মধ্য ভারতে রৌপ্য মুদ্রা জারি করেছিল, কিন্তু পশ্চিম ভারতে ওই যে আমি একটু বললাম মালব, গুজরাট, কাথিয়াওয়াড়, এই জায়গাগুলোতে রৌপ্য মুদ্রা চালু করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রথম কুমারগুপ্তের মুদ্রায় গরুড়ের জায়গায় ময়ূর, এই যে খুব গুরুত্বপূর্ণ এটাও, যে মানে আগে ছিল গরুর, এখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত গরুরকে হাঁটিয়ে তখন তিনি সেই জায়গায় আবার ময়ূর তোমরা জানো যে কার্তিকের কাছে থাকে, যে কার্তিকের মূর্তি খোদা করা ছিল। খগর নিয়ন্তা হচ্ছে গন্ডার, তার মুদ্রায় যে খোদা করা ছিল সেটা দিয়েছে। প্রথম কুমারগুপ্তের স্বর্ণ মুদ্রা থেকে দেখা যায় যে তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আমরা মুদ্রা থেকে জানতে পারছি দুজনেরই, ওইদিকে সমুদ্রগুপ্ত আর এরও। বায়না থেকে সমুদ্রগুপ্ত প্রায় 6023টি মুদ্রা পাওয়া গেছিল। এগুলো গোল্ড যেগুলো করেছে ওগুলো ভালো মতো করবে। গোল্ডকে বলা হয় দিনার, সিলভারকে বলা হয় রজত, আর কপারকে বলা হয় মাসক মুদ্রা। বাংলায় যে মুদ্রাটা চালু করেছিল এই যে কি বলে তোমার প্রথম কুমারগুপ্ত, সেটা কি?
সেটা হচ্ছে সিংহ নিয়ন্ত্রণকারী কিন্তু প্রকারের মুদ্রা প্রচলন করেছিলেন। এখন কি জয় বলছি বাবা? আচ্ছা, এটা হলো। এবারে চলে আসছো তোমরা স্কন্দগুপ্ত উপাধি, ক্রমাদিত্য, বিক্রমাদিত্য। এবার বিক্রমাদিত্যতে উপাধিটা নিয়েছিল স্কন্দগুপ্ত, আমরা সেটা কোথা থেকে জানতে পারি? একটা হচ্ছে ভিতারি শিলালিপি, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে সোমদেবের কথা সরিষাকর, এগুলো মনে রাখবে রে, এটা পরীক্ষাতে এগুলো আসতে পারে। শক্রকম উপাধি নিয়েছিল, তারপর হচ্ছে পরম ভাগবত উপাধি নিয়েছিল, তারপর হচ্ছে শক্রাদিত্য, আর হচ্ছে দেশরক্ষক, যেহেতু তিনি হুনদের পরাজিত করেছিলেন। স্কন্দগুপ্তের অযোধ্যাকে তার রাজধানী করেছিলেন কিছু সময়ের জন্য, না এই স্কন্দগুপ্ত অযোধ্যাকে তার রাজধানী করেছিল 466 খ্রিস্টাব্দে। স্কন্দগুপ্ত চীনের সাং সম্রাটের দরবারে দূত পাঠাচ্ছেন। পরীক্ষাতে আসতে পারে কোন গুপ্ত সম্রাট চীনের সম্রাটের কাছে দূত আদান প্রদান করেছিলেন? একমাত্র স্কন্দগুপ্ত। এই যে এগুলো ইউনিক, এগুলো আসতে পারে। তারপর হচ্ছে জুনাগড় শিলালিপি। আমরা জুনাগড় শিলালিপি কেন পড়বো? তোমরা জানো যে স্কন্দগুপ্ত ওই যে সুদর্শন ঝিল বা সুদর্শন হ্রদ বা সুদর্শন লেকটা যে ছিল, সেটা তার সময়কালে আবার মডিফাই করা হয়েছিল, এই জন্য আমরা সেটা জানতে পারি জুনাগড় থেকে। তো ওই জন্য এটা আমরা জুনাগড়টা পড়বো। এখন লক্ষ্মী নিজেই স্কন্দগুপ্তকে বেছে নিয়েছিলেন, অর্থাৎ বলতে যাচ্ছে এখানে লক্ষ্মী নিজে বলতে এখানে স্কন্দগুপ্তের কথা বলা হচ্ছে, যে স্কন্দগুপ্ত এতটাই পারদর্শিতা দেখিয়েছিলেন যে তিনি নিজেই এটা নির্ধারিত করে দিয়েছিলেন যে তিনি একজন যোগ্য শাসক এবং তিনি সিংহাসনে বসেছিলেন। স্কন্দগুপ্তের শাসক হওয়ার সাথে সাথে হুন্ডা আক্রমণ করে তিনি, মানে হুন তো প্রথম কুমারগুপ্তের সময়কালে আক্রমণ করেছিল, তার সময়কালে আক্রমণ হয়েছিল, এবং তার সময়কালে যে আক্রমণ করেছিল সেই হুন নেতার নাম কি ছিল? এটা মনে রাখবে, খুসনেবাজ। স্কন্দগুপ্ত কর্তৃক সুদর্শন হ্রদের পুনর্গঠনের কথা উল্লেখ করা হয়েছিল গিরনার। আর সে সময় আর কি সৌরাষ্ট্রের রাজ্যপাল ছিলেন হচ্ছে পরাণ দত্তের পুত্র চক্রপালিত তত্ত্বাবধানে। দেখবে তোমরা পরীক্ষাতে একটা পাবে, হয় পরাণ দত্ত থাকবে, নাহলে চক্রপালিত থাকবে। তবে পরাণ দত্তটাই বেশি থাকে। চক্রপালিত হ্রদের তীরে একটি বিষ্ণু মন্দির নির্মাণ করেছিলেন। এই হ্রদটি মূলত চন্দ্রগুপ্ত মৌর্যের গভর্নর পুষ্যগুপ্ত বৈশ্য নির্মাণ করেছিলেন। ওই যে চন্দ্রগুপ্তের সময়কালে নির্মাণ হয়েছিল, পরে অশোকের গভর্নর যবন শাসক তুষাসপা এবং রুদ্রদমনের সুবিশাপ এটি মেরামত করেছিলেন। এবং হুনদের এইখানে মলচ্চ বলা হয়েছে। তাহলে এখানে আমরা জুনাগড়টা সম্পর্কে এখানে যা উল্লেখ পেলাম সব জুনাগড়ের ব্যাপারে জেনে নিলাম। এবার চলে আসো ভিতারি শিলালিপি। এটা উত্তরপ্রদেশে। এতে পুষ্যমিত্র এবং হুনদের সাথে স্কন্দগুপ্তের যে যুদ্ধ হয়েছিল তার আমরা জানতে পারি। পরীক্ষাতে আসতে পারে যে ভিতারি না হুনদের সাথে যে তিনি লড়াই করেছিল, বা কুমারগুপ্তের সময়কালে যে হুন আক্রমণ করেছিল, সেটা আমরা কোথা থেকে জানতে পারি? সেটা হচ্ছে এই ভিতারি শিলালেখ থেকে। এই অনুসারে প্রথম কুমারগুপ্তের শাসনের শেষ বছরগুলিতে পুষ্যমিত্রের আক্রমণ হয়েছিল, কিন্তু পুষ্যমিত্র প্রথম কুমারগুপ্তের পুত্র স্কন্দগুপ্তের কাছে পরাজিত হয়েছিল। যখন স্কন্দগুপ্ত হুনদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন, তখন তার অস্ত্রের মহিমা পৃথিবীকে কেঁপে দিয়েছিল। অর্থাৎ যখনই নাকি তিনি যুদ্ধক্ষেত্রে মানে গিয়েছিলেন আর কি, তার বাহুবল এতটাই প্রতাপ ছিল যে ময়দান নাকি কেঁপে উঠেছিল, এরকম আর কি বলা হচ্ছে। সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং প্রথম কুমারগুপ্তের মায়ের উল্লেখ রয়েছে এই ভিতারি ইনস্ক্রিপশনে। এবার হচ্ছে কোহম শিলালেখ, এটা অতটা খুব গুরুত্বপূর্ণ নয়, একটু চোখ বুলিয়ে নেবে তোমরা। এবার চলে আসো মুদ্রাগুলো। স্বর্ণ মুদ্রা। এবার তার সময়কালে স্বর্ণ মুদ্রা যে গ্রেন অধিক মানে মানে উচ্চতাটা ওয়েটটা অনেকটা বেড়ে গেল, 144 থেকে 146 গ্রেন বেড়েছিল তার সময়কালে। গুপ্ত আমলের সবচেয়ে ভারী মুদ্রা। কিন্তু এই মুদ্রাগুলো যে ভারী হলো, ব্যাপারটা কি হয়েছে, ধরো যে ওদের আগের কি ছিল 130 132 এরকম ছিল, তো এর সময়কালে গোল্ড এতটাই ছিল, এ আবার কি করলো, খাদ মিশাই দিল। খাদ মিশাই তখন ওয়েটটা বাড়ে গেল। এখানে দিয়েছি দেখো, স্কন্দগুপ্তের আমলে মুদ্রা ভেজাল, সর্বোচ্চ ভেজাল এর সময়কালে। মানে একই, মানে বলা হচ্ছে যে স্বর্ণের পরিমাণ একই, কিন্তু তিনি ভেজাল মিস করে 144 থেকে 146 গ্রামের মধ্যে ছিল তার মুদ্রাগুলো। পূর্বে গুপ্ত সম্রাটদের মুদ্রার গ্রেনটা ওজনটা এভারেজ কত ছিল? 128 থেকে 123 গ্রেন। স্কন্দগুপ্তের নন্দী ধরনের মুদ্রা চালু করেছিলেন। স্কন্দগুপ্ত ওই নন্দী ধরনের মুদ্রা, নন্দী এই যে শিবের যে বাহক নন্দী সার টাইপ এবং বেদিকা টাইপের মুদ্রা চালু করেছিলেন। এইগুলো দেখে নিবে তার সময়কালে মুদ্রাগুলো। এই যে রাজা লক্ষ্মী প্রকারের। এবার চলে আসো স্কন্দগুপ্তের উত্তরাধিকারী। এবার লাস্ট গুপ্ত শাসকদের অল্পটুকু পড়তে হবে, এখানে বেশি ডিটেলসে যাবে না, যেগুলো দরকার সেটুকু। এক তো সিকোয়েন্সটা পড়বে অবশ্যই, পুরুগুপ্ত, কুমারগুপ্ত দ্বিতীয়, বুধগুপ্ত, নরসিংহগুপ্ত, আর হচ্ছে ভানুগুপ্ত। আর এই যে সময়সীমাগুলো একটু চোখ বুলাই নিবে কিন্তু, হ্যাঁ এগুলো একটা ক্রোনোলজি দেয়, যে আগে পিছিয়ে বলবে যে ক্রমটা ঠিক করো, যে কোনটা ক্রম ঠিক আছে। কি বলছে, প্রথম কুমারগুপ্ত যিনি
যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। পরীক্ষাতে আসে কোন গুপ্ত সম্রাট প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে এই পুরুগুপ্ত প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এমনিতে তারা ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী ছিলেন। তিনি ছিলেন পুরুগুপ্ত, যিনি সবচেয়ে প্রাচীন শাসন করেছিলেন, যিনি সবচেয়ে প্রাচীন শাসক করেছিলেন। এটা আমি দেখবো, হ্যাঁ এটা সেন্টেন্সটা কেমন হয়ে গেল না। তিনি ছিলেন পুরুগুপ্ত, যিনি সবচেয়ে প্রাচীন শাসক। এটা আমাকে দেখতে হবে সেন্টেন্স, হ্যাঁ এইটুকু এই থেকে তো বাকি তো ঠিক আছে। বুধগুপ্তের দামোদরপুর থেকে 3টি তাম্র ফলক পাওয়া গেছে। এটা হচ্ছে পাহাড়পুর তাম্র ফলক, তার মধ্যে একটা অন্তর্গত। বুধগুপ্ত বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন, এই বুধগুপ্ত ছিল। আর নরসিংহগুপ্ত একটু দেখে নিবে, খুব গুরুত্বপূর্ণ। নরসিংহগুপ্ত বালাদিত্য পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন। শেষ মানে এই যেমন আমরা মোগল সাম্রাজ্যের পরবর্তী মোগল পড়ি, ঠিক একই রকম ভাবে গুপ্ত পরবর্তী এগুলো মানে ছোট ছোট শাসক ছিলেন অল্প সময়, আর বেশি তারা দক্ষ ছিলেন না, পারদর্শী ছিলেন না। তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন এবং তার গুরুর নাম হচ্ছে বসুবন্ধু, এটা মনে রাখবে একটু। তারপর হিউয়াং সাংয়ের মতে নরসিংহ গুপ্ত বালাদিত্য হুন রাজা মিহিরকুলকে পরাজিত করে। এটাই হলো নরসিংহ গুপ্তের সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। একটা হচ্ছে ওই যে তার গুরুর নাম বসুবন্ধু আর পরম ভাগবত উপাধি নিয়েছিল, আর 3 নম্বরটা হচ্ছে মিহিরকুল তার সময়কালে আক্রমণ করেছিল এবং এই নরসিংহগুপ্ত তাকে মিহিরকুলকে ধরে নিয়েছিলেন, ধরে পরাজিত করেছিলেন। কিন্তু নরসিংহগুপ্ত বালাদিত্য মানে নরসিংহগুপ্ত তার মায়ের আদেশের জন্য তাকে মুক্ত করে দিয়েছিল। এটা একটা মানে বড় রকমের ভুল করেছিল, পরে পস্তাইছিল। নরসিংহগুপ্ত বালাদিত্যের সময় গুপ্ত সাম্রাজ্য 3টি ভাগে ভাগ হয়ে গেল। এটাও মনে রাখবে যে নরসিংহগুপ্ত হচ্ছে মগধে অঞ্চলে শাসন প্রাপ্ত করেছিলেন, ভানুগুপ্ত মালবে, বন্যগুপ্ত বাংলায় শাসনাধীন করেছিলেন। এইভাবে আসতে পারে যে কোন গুপ্ত শাসনের সময়কালে গুপ্ত সাম্রাজ্য ভাগ হয়ে গেল এবং বাংলায় কে ছিল, এরকম করে প্রশ্ন আসতে পারে। তারপর বিষ্ণুগুপ্ত হচ্ছে শেষ গুপ্ত শাসক, সময়টা এখানে দিয়েছি। তিনি চন্দ্রাদিত্য উপাধি ধারণ করেছিলেন। আর লাস্ট একটা এরান শিলালিপি, 510 খ্রিস্টাব্দে এটা এরান শিলালিপিটা খোদাই করা হয়েছিল। এটি হচ্ছে সতীদাহ প্রথার প্রথম প্রামাণ্য উল্লেখ, অর্থাৎ এখানে সর্বপ্রথম প্রমাণ পেয়েছিলাম সতীদাহ উল্লেখ অ্যানসিয়েন্ট পিরিয়ডে। সে কি বলা হচ্ছে ভানুগুপ্তে, এখানে যে ভানুগুপ্ত আছে, এই যে গুপ্ত শাসক ভানুগুপ্ত, এই যে ভানুগুপ্ত, ভানুগুপ্তের বন্ধু, তার বন্ধুর নাম হচ্ছে গোপরাজ, হুন লড়াইয়ে মারা গেছিল। হ্যাঁ তার বন্ধু, তিনি হুনদের সাথে লড়াই করতে গিয়ে মারা গেছিল এবং তার স্ত্রী অর্থাৎ এই গোপরাজের স্ত্রী গোপরাজের সাথে সতী হয়েছিল। হেমচন্দ্র রায়চৌধুরী এই যুদ্ধকে মুক্তির যুদ্ধ বলে অভিহিত করেছেন। এই হলো তোমাদের পরবর্তী গুপ্ত বলো বা গুপ্ত সাম্রাজ্যের যে রুলার্স ডিটেলসে নোট দেওয়া হলো। কোনো রকম উল্টাপাল্টা আমি ইনফরমেশন দিইনি যেগুলো তোমাদের পড়ার দরকার নেই। এই ভালো মতো করে নোটগুলো পড়বে, দেখবে আমি তো পুরো কনফিডেন্ট যে নোটগুলো তোমরা যদি ভালো মতো করে পড়ো কমন পাবে। এবার ঘটনা হচ্ছে যে পড়তে হবে, এগুলো প্রচুর পড়তে হবে, না হলে তো হবে না, টাইম দিতে হবে নিজেকে। আর এরপরে একটাই ক্লাস থাকবে, সেটা হচ্ছে যে গুপ্তদের ইসে নিয়ে ওই অ্যাডমিনিস্ট্রেশনটা প্রশাসনিক ব্যবস্থাটা সেটা দিয়ে দিলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে গুপ্ত সাম্রাজ্য। তারপরে শুধুমাত্র একটা থাকবে ডাইনেস্টি, সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে পাল আর সেন, আর এই হালকা করে ইসেটা দিয়ে দিব তোমাদের পুষ্যভূতি বংশ হর্ষবর্ধনেরটা, তাহলে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আর মাত্র 2টো ক্লাস হবে এনসিয়েন্টের, তাহলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বলো এবার কারো কিছু যদি বলার থাকে। বলছি যে তার গুপ্ত সাম্রাজ্যের ভিতরে বিনা বাদন কি কুমারগুপ্তই করছিল খালি? না না, তুমি সমুদ্রগুপ্তের যে ওই যে ইসেগুলো আছে মুদ্রাগুলোতে দিয়েছি, ওখানে কি পড়লে ওই দিনের নোটটা দিয়ে দিলাম, নোটগুলো না পড়লে তো এরকমই উত্তর হবে না। ওখানে নাই বিনা বাদনের কথা, সমুদ্রগুপ্তকে বলা হয় কবি, কবি কেন বলা হয়? তারপরে এটাও প্রশ্ন আছে, তোমরা জানো এরকম প্রশ্ন আছে যে কোন শাসক বিনা বাজাতে পারদর্শী ছিলেন। ওখানে সমুদ্রগুপ্ত দেখা গেল দিল আর ঔরঙ্গজেবও দিল, আমাদের দুটাই সিলেক্ট করতে হবে, কারণ ঔরঙ্গজেব আর হচ্ছে ওইদিকে সমুদ্রগুপ্ত দুজনেই বিনা বাজানোর পারদর্শী ছিলেন। আর ওর নাম কি আকবর হচ্ছে নাগাড়া বাজাতে পারদর্শী ছিলেন। এরকম করে তোমাদের পড়তে হবে একটুখানি, না এগুলো পড়লে না, যেমন আমি বলতে পারছি এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে সিমিলারিটি গুলো তোমাদেরও ওইখানে বলতে হবে। এগুলো মানে যদি ধীরে ধীরে পড়ো, একটা আয়ত্তের মধ্যে যখন চলে আসবে না, তোমরা এগুলো গল্পের মতো করে বলতে পারবে। যেমন এদিকে ওর নাম কি কি বল তোমার বিন্দুসারের শল্য চিকিৎসা করে জন্ম হয়েছিল, ঠিক একই রকম ভাবে বহলুল লোধীর শল্য চিকিৎসা করে জন্ম হয়েছিল। বলো কারো কিছু যদি আর বলার থাকে এই নোটটা নিয়ে। আর এই গুপ্তদের উপর বিভিন্ন প্রশ্নগুলো যে আমি সেটা করি টেলিগ্রাম গ্রুপে, তোমরা না একটু কাইন্ডলি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। আমার মক টেস্টের ব্যাপারটা যে আছে, সব তো প্রশ্ন করতে পারি না, অনেক টাইম লাগে। তো ওইখানে প্রশ্নগুলো কিন্তু এরকম নয় যে আমি মানে
উল্টো পাল্টা করছি। আমি তোমাদের কথা মনে রেখেই কিন্তু ওখানে প্রশ্নগুলো করি সিরিয়াসলি। আমার কোনো এতটা টাইম দেওয়ার কোনো দরকার নেই। বাকি গ্রুপে যে সমস্ত মেম্বারসগুলো আছে ওই 1000 বা 2000 বা 3000 যাই হোক, ওদের জন্য করছি না, আমি তোমাদের জন্য করছি। যেহেতু আমি প্রশ্নগুলো মানে এতগুলো টাইপিং করতে পারছি না একসাথে, যখন মক টেস্ট বানানোর নিয়ম আছে, যেহেতু আমি আমার কাজগুলো সবে একাই করি, আমার তো বড় ইনস্টিটিউশন নয়। যারা যারা হচ্ছে অনেক টাকা নেয়, ইনকাম করে, বিজনেস পারপাসে করে এই ইনস্টিটিউশনগুলো চালায়, তারা তারা তো টাইপিং এর জন্য, মক টেস্টের জন্য আলাদা আলাদা তাদের রাখে, কি বলে তোমার লোক রাখে। তো তারা করে সারাদিন ধরে মক টেস্ট বানাই। তা আমার তো এবার ম্যাক্সিমাম 3 ঘন্টা ধরে আমি বানাবো, এর বেশি তো আমি থাকতে পারবো না, আমার চোখ ব্যথা করবে তখন এই ল্যাপটপের মধ্যে। আমার 3 ঘন্টার মধ্যে বা 2.5 ঘন্টার মধ্যে যা যা যতগুলো প্রশ্ন বানানোর হলো আমি বানিয়ে নিই। আর এর নিয়মটা হচ্ছে যে মক টেস্ট বানাতে গেলে তোমাকে একবারেই কাজটা করতে হবে, তুমি দ্বিতীয়বারে ওই কাজটা করতে পারবে না। আমার ওটা তো অনলাইনে বানানো হয় মক টেস্টটা, ঠিক আছে? নাহলে আবার ওটা চলে গেলে তখন শেষ, আবার তোমাকে জিরো থেকে শুরু করতে হবে। ওই কাজটা খুব টাফ। ওই জন্য আমি তোমাদের সব প্রশ্ন তো দিতে পারি না, কিন্তু যদি তোমরা টেলিগ্রাম গ্রুপে প্রশ্নগুলো মোটামুটি করে নাও, তাহলে তোমরা দেখবে যে অনেকটাই উত্তরগুলো ওখানে জেনে যাবে কেমন কেমন ধরনের প্রশ্ন হবে, আর তোমরা এখানে ভালো মতো করে পরীক্ষাটা দিতে পারবে ওই এসএসসিটা। স্যার ক্রোনোলজিক্যাল গুলোতে সমস্যা বেশি হয়। দেখো, আমি তোমার কথায় সহমত, আমি সবার কথাই সহমত। এই যে এতগুলো ইনফরমেশন কি করে মনে রাখবো, এতগুলো বইয়ের কথা কি আমি আমার কথা বলি, আমি নিজে এগুলো ভুক্তভোগী। যখন আমি নেট সেটের জন্য, নেট জিআরএফ এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমি মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে এতগুলো ইনফরমেশন নাকি আরো মনে রাখা যায়, আরো কি করে সম্ভব সেটা। তো আমার এরকম করে ভীষণ টেনশন হতো। কিন্তু আমার মানে ব্যাপারটা কি হয়েছিল, কি করে আমার মানে ধীরে ধীরে কনফিডেন্সটা বিল্ড হলো, যে আমি যখন পড়তাম, আমরা এটা অজান্তে আমরা বুঝতে পারি না যে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে সেটা কিন্তু অনেকটা অ্যাক্টিভ থাকে। তোমরা যদি চোখ বুলাও পড়ে নাও, দেখবে তোমরা, গ্যারান্টি সহকারে বলছি, তোমরা একটা আইডিয়া করতে পারবে যে এটার উত্তর এটা হবে, আমি পড়েছি এটা কোথাও না কোথাও। তো এই যে ধরে নেয়, এটাও কিন্তু তোমার একটা পড়াশোনার মধ্যে। তুমি যদি পড়াশোনাই না করে, তুমি যদি বিষয়বস্তুগুলো না জানো, তাহলে তুমি কিভাবে আইডিয়াটা করবে? আইডিয়াটা করার জন্যও তো একটা দক্ষতা লাগে। এই কারণেই তোমাদের বলছি যে তখন আমি মানে পড়াশোনা যখন করছিলাম, যখন আমি পরীক্ষাগুলো দিতে যেতাম নেট সেটের, তখন আমি মনে কি ব্যাপার, আমি তো এগুলো অনেক আগে পড়েছিলাম, তারপরেও আমার মনে আসছে। তার মানে আমি তখন বুঝলাম যে পড়লেই পারা যায়। তো বারবার পড়বে, দেখবে তোমরা উত্তরগুলো করতে পারবে, বুঝলে? সব তো আর ওইভাবে ঠোঁটস্থ মুখস্থ করা যায় না, কতগুলো ইনফরমেশন মুখস্থ করবে, কিন্তু পড়লেই তোমরা পারবে উত্তরগুলো, আইডিয়া করতে পারবে, একটা ধারণা আসবে। আর কিছু তো মুখস্থ থাকতে হবে, তাই না? বারবার পড়লে। স্যার বলছিলাম যে উপাধিগুলো কিরকম ক্রোনোলজিক্যালি পড়তে হবে নাকি? না না না, মানে এরপরে ওটা, না না এরপরে না ওটা। না না, ক্রোনোলজি উপাধিও পড়তে যাবে না, ক্রোনোলজি তোমরা মুদ্রাও পড়তে যাবে না। ক্রোনোলজি তোমরা যেগুলো যেগুলো পড়ার আমি বলেছি তোমাদের, যে ওই পড়া বোঝানোর সময় তো আমি উল্লেখ করেছি যে এটা এটা ক্রোনোলজি পড়বে। ওগুলো ক্রোনোলজি পড়তে হবে নাকি? মাথা খারাপ নাকি? ওগুলো কখন কি চালু করেছে না করেছে, ওগুলোর দরকার নেই। বলো, আর কেউ কিছু বলার থাকলে, না হলে এখান থেকে লেফট করতে হবে। ঠিক আছে, তাহলে লেফট করো সবাই। ঠিক আছে, লেফট করো সবাই।